রোজা এক মুহূর্ত থেমে গভীরভাবে শ্বাস নেয়। উনি আর ওই জেবা কেবিনের একসাথে ছিল। তারা দুজনের পজিশনটা এমন ছিল যেন তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল বা হতে যাচ্ছিল। পরিবেশটা এমনই ছিল যে কেউ এক দেখাতে নেগেটিভ ভেবে বসবে। সোফাতে জেবা আধশোয়া অবস্থায় ছিল, আর একটা হাত ছিল ওনার কলারে, আর উনি জেবার কলারে রাখা হাতটা ওর উপর হয়েছিল। দরজার শব্দে তোমাদের আহমেদ স্যার আমাকে দেখে তখন ভয় পেয়ে যায়, আমার ভুল বোঝা নিয়ে ভীত হয়ে পড়ে। কিন্তু জেবা তখনও তাকে ধরে রেখেছিল। মুখে ছিল বিরক্তি, যেন আমি সেখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করেছি। সেই দৃশ্যটা দেখে আমি একবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখের সামনে যে ঘটছে। থমকে গিয়েছিলাম আমি। সেই মুহূর্তে থেকে আমার ভেতরে রাগ আর আস্থা হারানোর গল্পটা শুরু হয়ে গিয়েছিল। রোজার কথা বলার সঙ্গে সঙ্গে তার আবেগ যেন অহনার সামনে খুলে পড়ে। তার ব্যথা স্পষ্ট হয়ে ওঠে। রোজা চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকে, তার মনে সেই যন্ত্রণার কথা তুলে ধরে। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখের সামনে যা ঘটছে। তোমাদের স্যারের চোখে সেই মুহূর্তে আমি ভয় দেখেছিলাম। উনি জানতো আমি ওনাকে কিভাবে দেখেছি, কিন্তু সেই দিন থেকে আমি আর বিশ্বাস করতে পারিনি। আমার ভেতরের রাগটা না চিরস্থায়ী হয়ে গিয়েছিল। রোজার কথা শুনে অহনাও থমকে যায়। তাহলে এই হলো আসল কাহিনী? অহনা কিছুক্ষণ চিন্তা করে, তারপর একটু সংকোচে সে বলল, ম্যাম একটা কথা বলি। রোজা নীরব থাকলো। অহনা আর অনুমতি পাওয়ার অপেক্ষা করলো না, নিজের মতো করে বলতে থাকলো, আমি জানি ম্যাম এই মুহূর্তে আপনি কি অনুভব করছেন, কিন্তু আমি সত্যি বলছি স্যারের কোনো দোষ নেই। তিনি কখনোই জেবাকে পছন্দ করেনি। স্যারের মতো মানুষ এমনটা করতেই পারে না। এটা আসলেই অসম্ভব। আমার মনে হচ্ছে এর ভিতরে কোনো রহস্য আছে ম্যাম। আসলেই সব সময় চোখের দেখা সত্যি হয় না। আপনি সেই পরিস্থিতির মাঝখানটা দেখেছেন। হয়তোবা সেই পরিস্থিতির আগের দৃশ্যটা দেখলে এমন মনে হতো না। ম্যাম আপনার হয়তো স্যারের কথা শোনা উচিত ছিল। রোজা মুখ ফিরিয়ে নেয়, যেন অহনার কথা শুনতে চাইছে না। কিন্তু তার মনের মধ্যে দ্বন্দ্ব ভঙ্গ হয় না। অহনা তার কথাগুলোকে জোরালো করার চেষ্টা করে। ম্যাম আপনি জানেন আপনি যখন পাকিস্তানে গিয়েছিলেন সেই সময়ও ওই জেবা নামের মেয়েটা স্যারকে বিরক্ত করতে স্টুডিওতে গিয়েছিল। সেদিন নাকি স্যার ওই মেয়েটাকে চড়ও মেরেছিল, সৌরভ ভাইয়ের কাছে শুনেছি। আর সৌরভ ভাইও আমাদেরকে বলেছে যে ওই মেয়েটা নাকি স্যারকে অনেক আগে থেকেই ডিস্টার্ব করে, কিন্তু স্যার তো তাকে পাত্তাও দেয় না। স্যার হয়তো কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল ম্যাম। আর একটু থেমে অহনা আবারও মিনমিন করে বলল, স্যার তো আপনাকে অনেক ভালোবাসে ম্যাম। রোজার বুকটা ধক করে উঠল। এটা যে তার অজানা তা তো নয়। লোকটা তাকে কতটা ভালোবাসে সেটা তো বেশ ভালো করেই জানা তার। রোজা কিছুটা নরম হয়, কিন্তু তার মধ্যে এখনও সংশয় বিদ্যমান। অহনা তাকে বোঝাতে চেষ্টা করে, ম্যাম দয়া করে স্যারকে কিছু বলার সুযোগ দিন। স্যার আপনাকে সত্যি ভালোবাসে, এবং শুধু এই কারণে সবকিছু খারাপ হতে দেওয়া উচিত নয়। রোজা ক্ষীণ হেসে বলল, এর মধ্যে ওনার হয়ে সাফাই গাইতে শুরু করলে অহনা? উনি দেখেছি আমি বাদে আমাদের টিমের সবাইকে ইমপ্রেস করে ফেলেছে। এক কাজ করো, আমার কাজে রিজাইনমেন্ট লেটার জমা দিয়ে সবাই ওনার কাজে শুরু করে দাও। অহনা বুঝতে পারল তার ম্যাম নিজের দুর্বলতা লোকাতে কথা এড়িয়ে যাচ্ছে, তাই অহনার খানিক হেসে আর কিছু বলল না। রোজা আবারও গ্রিল দিয়ে ব্যস্ত শহর দেখতে দেখতে নিজের ভাবনায় ডুব দিল। অহনা রোজার দৃষ্টি দেখতে পেয়ে ধীরে ধীরে বলে, ম্যাম আমি কি জেবাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করব? আমি মনে করি এই ঘটনা পরিষ্কার করা দরকার। ওই মেয়ে যদি সত্যি স্যারকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে ওকে দুদিন আমাদের স্পেশাল ডোজ দিলেই সব কিছু গড়গড় করে বলে দিবে। রোজা কিছুক্ষণ চুপ থেকে অহনার কথা ভাবতে থাকে। অহনার সজাগ চেহারা এবং দৃঢ় প্রত্যয় দেখে রোজা একটু আশ্বস্ত হয়। তারপর সে হতাশার সুরে বলল, কিন্তু জেবা তো এখন দেশের একজন বড়সড় নায়িকা, এইভাবে তাকে ধরা মুখোমুখি করা সম্ভব নয়। অহনার মনটাই খারাপ হয়ে গেল। রোজা হঠাৎ করে ঠোঁট গোল করে একটা বড় শ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দাও, যা হবে দেখা যাবে। দেখি তোমার স্যার নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু করে কিনা। অহনা মনে মনে বলল, স্যার জীবনেও কিছু করবে না, করলে আগে করতো। স্যার হয়তো নিজেও দেখতে চায় যে আপনার বিশ্বাসের দৌড় কতটা। রোজা এবার অহনার হাতে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, এসব ফাইল কোথা থেকে নিয়ে এলে?
অহনা বলে উঠল, ম্যাম, স্টোর রুমে আপনার যে পুরনো আলমারিটা রয়েছে সেখান থেকে এগুলো পেয়েছি। আসলে স্টোর রুমটা আজকে পরিষ্কার করলাম তো, আলমারিটা পরিষ্কার করার সময় এই ফাইলগুলো দেখলাম, তাই আপনাকে দেখাতে নিয়ে এলাম যে এগুলো এখনো দরকার কিনা। রোজা অহনার হাতে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, এগুলো আমার চাকরিতে জয়েন করার সময়কার ফাইল, আর গত বছরের কিছু কেসের ফাইল হয়তো। এখন দরকার নেই, ঠিকঠাক করে গুছিয়ে রেখে দাও। অহনা মাথা নাড়িয়ে বলল। ওকে ম্যাম। অহনা চলে যেতে নিলেই রোজা বলে উঠল, আমাকে 1 কাপ কফি দিয়ে যেও তো অহনা। অহনা মিষ্টি হেসে মাথা নাড়িয়ে চলে গেল। আহমেদ বিছানায় উপর হয়ে মনমরা হয়ে পড়ে আছে। তার মনের অবস্থা যেন অন্ধকারে ডুবে গেছে। অতীতের সেই স্মৃতি তার মাথায় ঘুরছে। রোজার রাগ, জেবার সাথে তাকে দেখার পর রোজার চোখের পানি, আর এই মুহূর্তে তার প্রতি অনুভূতি। ঘরের কোনায় রাখা একমাত্র গিটার তার দিকে তাকিয়েছিল, যেন সেও তার দুঃখের সুরে সুর মেলানোর চেষ্টা করছে। সে ঘড়ির দিকে তাকায়, সময় যেন থমকে গেছে। বিছানায় শুয়ে থাকা আহমেদ নিজের মধ্যে সংকুচিত হয়ে পড়ে। মাঝে মাঝে কানের কাছে ভেসে আসা রোজার কথাগুলো তাকে আরও বিষণ্ণ করে দিচ্ছে। আমি কি সত্যি কিছু ভুল করেছি? ভাবতে ভাবতে সে আকাশের দিকে তাকায়, যেন সেখানে উত্তর খুঁজছে। মাঝে মাঝেই সে রোজাকে বোকা উপাধি দিয়ে বসে। না হলে কি আর শুধু সে দৃশ্যটুকু দেখেই মেয়েটা তাকে অবিশ্বাস করতে পারে? তার কথাটা একটু শুনলে কি হতো? আহমেদের মাঝে মাঝে এটা ভেবেও খারাপ লাগে যে রোজা যখন সব কিছু জানতে পারবে, তখন সে নিজেই নিজেকে কতটা অপরাধী মনে করবে। তখন সে নিজেই তার এতদিনের রাগের জন্য কষ্ট পাবে। হঠাৎ সৌরভ দরজায় কড়া নাড়ে। ঘরে প্রবেশ করে সে, কিছুটা চিন্তিত হয়ে বলে, স্যার, আপনার গানের রেকর্ডিং আছে, প্রডিউসার চলে এসেছে, অপেক্ষা করছে আপনার জন্য। আহমেদ প্রথমে উত্তর দেয় না। সৌরভ তার মন ভরা অবস্থাটা বুঝতে পারে, এমনকি কারণটাও ধরতে পারে। আজ পর্যন্ত সে আহমেদের কখনো মনমরা হয়ে থাকতে দেখেনি। যখনই দেখেছে তখনই তার মন খারাপের পেছনে কারণ ছিল একমাত্র রোজা। সৌরভ আবার বলতে শুরু করে, স্যার, শেষ বিকেল সিনেমার টাইটেল সংটার রেকর্ডিং আজকে হবে। সিনেমার সকল অভিনেতা অভিনেত্রীরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে। আপনার গান শুনতেই সবাই অপেক্ষা করছে স্যার। রেকর্ডিংয়ের আগে একবার রিহার্সেল করে নিলে ভালো হয় স্যার। আহমেদ দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি সৌরভ, কিন্তু এখন কিছু করতে ইচ্ছে করছে না। সৌরভ বুঝতে পারে আহমেদ কোথায় আটকে আছে। সে ধীরে ধীরে বলল, এমন বলবেন না স্যার, শিডিউল ঠিক হয়ে গিয়েছে, প্রডিউসার চলে এসেছে, আর আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হয়তো ম্যামের প্রতি আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন স্যার। গান তো আপনার অভিব্যক্তির মাধ্যম। এই কথা শুনে আহমেদ কিছুটা দৃষ্টি ফিরিয়ে আনতে চেষ্টা করে। সে মনে মনে ভাবে, হয়তো এই গানটাই আমার হৃদয়ের কথা রোজার কাছে পৌঁছানোর উপায়। হঠাৎ করে আহমেদ করুণ কণ্ঠে বলে ওঠে, তোমার ম্যাম আমাকে ভুলে গেল কেন সৌরভ? আগের মতো আমাকে বিশ্বাস করতে পারছে না কেন সে? সৌরভ তড়িঘড়ি করে বলে উঠল, কি বলছেন স্যার? ম্যাম আপনাকে ভুলে যাবে কেন? ম্যাম আপনাকে মনে রেখেছে দেখেই তো সারা দিন রাত ঝগড়া করছেন শুধু। আপনাকে ভুলে গেলে কি আর ঝগড়া করতো নাকি? সৌরভের বোকা বোকা কথায় আহমেদ ফিক করে হেসে দিল। সৌরভের মনটাও প্রশান্তিতে ভরে গেল তার স্যারের মুখে হাসি দেখে। সে তো এটাই চাইছিল। নিজের হাসিটা বজায় রেখে আহমেদ বলল, চলো যাই, গানের রেকর্ডিংটা করে আছি। ড্রয়ার থেকে আমার ফোনটা নিয়ে রাখো। রাত দেখি তোমার ম্যামকে কল করে আরেকবার ঝগড়া করা যায় কিনা, তাহলে হয়তো মনটা ভালো হবে। যেই আহমেদ একবার রেকর্ডিং, এই একদম পারফেক্ট রেকর্ডিং দিতে পারত, সে আজ রিহার্সালের পর আরও 6 বার রেকর্ডিং করার পরেও ঠিকঠাক রেকর্ডিং দিতে পারছে না দেখে সবাই বেশ অবাক। প্রডিউসার রেহান আহমেদকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, কি ব্যাপার স্যার, আপনার কি মন মেজাজ ভালো নেই নাকি? এভাবে তো হবে না। আপনার মতো একজন কিংবদন্তির কাছে এমনটা তো আশা করা যায় না স্যার। আহমেদ চুপ রইল। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। রেহান আবারও বলল, স্যার, আপনি চাইলে আমরা সুর পরিবর্তন করতে পারি, লিরিক্সগুলোও পরিবর্তন করতে পারি, অথবা অন্য কোনো সমস্যা হলে সেটাও পরিবর্তন করব। আপনি সমস্যাটা বলুন প্লিজ। আহমেদ হাল ছেড়ে দিয়ে বলল, দেখুন মিস্টার রেহান, আমার মনে হচ্ছে আপনার জন্য কোনো শিল্পীর খোঁজ নেওয়া উচিত। এই গানটা হয়তো বা আমাকে দিয়ে হবে না। আসলে আমি
আমি আমি আমি এমনিতেই মানসিকভাবে তেমন ঠিক নেই। গানটা আমি করতে পারতাম, সুর বা লিরিক্স কিছুই পরিবর্তন করার দরকার নেই, এভরিথিং ইজ বেস্ট এভাবেই করতে পারতাম, কিন্তু আই এম নট আগে। আপনি অন্য কোনো শিল্পী দেখতে পারেন। প্রডিউসার রেহান আঁতকে উঠলেন। আরে কি বলছেন? না না, অসম্ভব। আপনাকে ছাড়া অন্য কোনো সিঙ্গার নেওয়া যাবে না স্যার। এর মধ্যেই আমার স্পেশাল মিডিয়ার আমরা স্পেশাল মিডিয়ায় পাবলিশ করে দিয়েছি যে শেষ বিকেলে এর টাইটেল সং গাইবে দেশসেরা কণ্ঠশিল্পী সাদ আহমেদ রহমান। দর্শক সব মুখরিত হয়ে আছে আপনার গান শোনার জন্য। এখন এই পর্যায়ে এসে আমরা যদি নিজেদের মতামত পরিবর্তন করে ফেলি, তবে আমাদের দর্শকেরাও মুখ ফিরিয়ে নেবে। আহমেদ হতাশার শ্বাস ফেলল। এরকম দু একটা গান মিস করা তার পক্ষে কিছুই না। প্রতি সপ্তাহে তার কাছে ভিন্ন ভিন্ন গানের অফার অটোমেটিক্যালি চলে আসে। প্রডিউসার রেহান আবারও বললেন, আপনি চাইলে আর একটু সময় নিতে পারেন স্যার, কোনো অসুবিধা নেই। আমরা না হলে রেকর্ডের ডেট একটু পিছনে দেব, এর মধ্যে অন্যান্য কাজগুলো শেষ করে ফেলবেন। আপনি চাইলে সময় দিন স্যার। আহমেদ কখনো কাজ ফেলে রাখে না। শুধুমাত্র তার জন্য এভাবে রেকর্ডিং পিছিয়ে যাবে সেটা সে কখনো হতে দিতে পারে না। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে আহমেদ বলে উঠল, না থাক, সময়ের দরকার নেই। আপনি আমাকে শুধুমাত্র 20 মিনিট সময় দেন, আমি 1 কাপ কফি খাই, একটু বিশ্রাম নেই। আজকেই রেকর্ডিং করবো ইনশাল্লাহ, একটু কষ্ট করে সবাই অপেক্ষা করুন। প্রডিউসার রেহান বেশ সন্তুষ্ট হলেন। তিনি আহমেদকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। আহমেদ ধূপ করে বসে পড়ল চেয়ারে। সে মূলত মিথ্যা কথা বলেছে প্রডিউসার রেহানকে। গত 3 বছর যাবৎ তো সে মানসিক চাপের মধ্যেই প্রত্যেকটা গান গেয়ে গেছেছে। কই, তখন তো এমন সমস্যা হয়নি। আজ কেন এমন হচ্ছে কারণটাও খুঁজে পায় না। শুধু সে এটা জানে, গানের রেকর্ডিং করতে গেলে রোজার চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে। কেন জানি তার মনটা খুব খুঁতখুত করছে। রোজার কথা খুব মনে পড়ছে আজকে। কেন যেন মনটা খুব কু ডাকছে। বারবার মনে হচ্ছে রোজা ঠিক আছে তো। রোজার বিষয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা মাথায় আসছে। সে কোনো বিপদে পড়েনি তো। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো আহমেদ। রোজা অবশ্যই ঠিক আছে, কেন তার কিছু হবে। আহমেদ একটা বড় শ্বাস নিয়ে সৌরভকে ডাক দিল কফি আনার জন্য। যাই হয়ে যাক, আজকে গানের রেকর্ডিংটা শেষ করতেই লাগবে। সে কখনো কাজ ফেলে রাখার মানুষ নয়। বস, আপনার প্ল্যানটা আসলে কি একটু বলুন তো? জাভেদ রায়ান শয়তানির হাসি হেসে বলল, আজকে সকালের খেলা শেষ করে দেব রনি, তুই শুধু দেখতে থাক। রনি এবং তুহিন একে অপরের দিকে তাকালো। বস, আপনি কি করতে চাচ্ছেন? জাভেদ রায়ান উৎফুল্লিত কণ্ঠে বলল, একটাই জবরদস্ত প্ল্যান করেছি রমজানের মেয়েকে কাবু করার জন্য। আজই শেষ করে দেব ওকে। শুধু শুধু পথের কাটা রেখে কি করব। রনি আঁতকে উঠল। কি বলছেন বস? এটা কিভাবে সম্ভব? জাভেদ রায়ান বলল, সম্ভব সম্ভব, সবই সম্ভব। যতই হোক মেয়ে মানুষ তো, ওর মধ্যে একটা আবেগ নিশ্চয়ই আছে। আবেগের টানে চলে আসবে আমার কাছে। একদম চিন্তা করিস না। ওর ওই প্রেমিকের নামটা যেন কি ছিল? রনি একটু ভেবে বলল, সাদ আহমেদ। বর্তমানে অবশ্য ছেলেটা গায়ক শুনেছি। জাভেদ রায়ান বাঁকা হেসে মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। ওকে ভুলে যায় কিভাবে? তুহিন বলল, বস, আমাদের সাহায্য লাগবে না। জাভেদ বাঁকা হেসে বলল, তোদের সাহায্য ছাড়া কি হয়? তোদের সাহায্য তো অবশ্যই লাগবে। আপাতত শুধু একটা কাজ কর, একটা প্রাইভেট সিম জোগাড় কর। এরপরে জাভেদ রনিকে উদ্দেশ্য করে বলল, ওই মেয়েটাকে নায়িকা যে এসছে। রনি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বস, জেবান ম্যাম একটু আগেই এসেছে এখানে। ওনাকে কি আপনি ডেকেছেন? জাভেদ বলল, অবশ্যই তাকে আমি দেখেছি। সে তো আমার খেলার আসল গুটি। তাকে দিয়েই তো শুরু করেছিলাম, তাই এখন ওই শেষ পর্যায়ে তাকে খুব দরকার হবে। রোজা কখনো সন্ধেবেলা ঘুমায় না। এই সময়টা সে অনেক কাজ করে থাকে, কিন্তু আজ মন মেজাজ খারাপ থাকার কারণে কেন জানি সন্ধেবেলায় ঘুমিয়ে গিয়েছে সে। নুরা রোজাকে খেতে আসার জন্য ডাকতে এলেই ঘুমন্ত রোজাকে দেখে কিছু না বলেই ফিরে গিয়েছে। অহনা আপু, ম্যাম তো ঘুমোচ্ছে। অহনা যেন বেশ অবাক হলো। বলো কি, ম্যাম ঘুমাচ্ছে?
রিয়া সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল। নুরার কথা শুনে সেও অবাক হয়ে বলল, বলি কি, এই মেয়ে ম্যাম সন্ধ্যাবেলা তো কখনো ঘুমায় না। আমরা বিকেলবেলা একটু ঘুমাতে গেলেই তো ম্যাম আমাদেরকে গুলি করে উড়িয়ে দেওয়ার ভয় দেখায়, আর তুমি বলছো কিনা ম্যাম ঘুমোচ্ছে। নুরা সরল মনে মাথা নাড়ালো। অহনা ব্যাপারটা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে রিয়াদ, ম্যাম আসলেই ঘুমাচ্ছে। ম্যামের মন মেজাজ একদমই ঠিক নেই। যা শুনলাম, আমি ম্যামের জায়গায় থাকলে তো সুইসাইড করতাম। ম্যাম যে এখনো ঠিক আছে, এটাই অনেক। নাহিদ রিয়াদের পাশে বসে বসে ফোনে গেম খেলছিল। তার প্রিয় ম্যামের সম্পর্কে এমন ভয়ানক কথা শুনে নাহিদ আঁতকে উঠে বলল, কি বলিস তুই এসব? ম্যাম সুইসাইড করবে কেন? কি হয়েছে ম্যামের? অহনা প্রথমে ভাবল সে তাদেরকে পুরো বিষয়টা বলবে না, কিন্তু রোজা তো তাকে নিষেধ করেনি বলার জন্য। আর রোজার নিষেধাজ্ঞা না দেওয়া মানেই টিমের সবাইকে বলা যাবে। এক এক করে রোজার বলা সমস্ত কথা রিয়াদ, নাহিদ আর নুরাকে খুলে বলল সে। সব শুনে সবাই স্তব্ধ হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য সবাই ভাষা হারিয়ে ফেলল। তারা যখন সবাই ঘরের ড্রয়িং রুমের মধ্যে এভাবে নীরবতা পালন করছে, সে সময় হঠাৎ রিয়াদের ফোন বেজে ওঠে। রিয়াদ হুঁশে ফিরে এসে দেখে যে সৌরভ কল করেছে। সাথে সাথে সে কলটা ধরে। সৌরভ প্রথমে সালাম দেয় রিয়াদকে। ব্যাপার কি সৌরভ, এই অসময়ে ফোন করলে যে? সব ঠিক আছে তো? সৌরভ আস্তে করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসলে রিয়াদ ভাই, ম্যাম ঠিক আছে তো? এতবার কল করলাম ধরলো না। ম্যামের কিছু হয়েছে নাকি? শরীর খারাপ? রিয়াদ আমতা আমতা করে বলল, আরে না, ম্যাম ঘুমিয়েছে তো, ওই কারণে ফোন হয়তো সাইলেন্ট আছে। ম্যাম একদম ঠিক আছে। সৌরভ যেন হাঁপ ছেড়ে বাঁচল। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম দু আঙুল দিয়ে মুছে সৌরভ বলে উঠল, আর বলো না রিয়াদ ভাই, স্যার তো চিন্তায় মরেই যাচ্ছে একদম। কেন যে স্যার আজ ম্যামের জন্য এত চিন্তিত আছে, হঠাৎ আজকে এত টেনশন করছে কেন বুঝতে পারছি না। যেন গানের রেকর্ডিং করতে গিয়েও ভুলভাল গিয়ে দিচ্ছে। এটা কি অবস্থা? রিয়াদ ভ্রুকুচকে বলল, কেন রে, কিছু হয়েছে নাকি আবার? আরে না না, কিচ্ছু হয়নি। স্যার নিজেই আজকে একটু কেন জানি না মানসিকভাবে দুর্বল। ম্যামের জন্য আজ একটু বেশিই চিন্তা করছে। রিয়াদ আশ্বাস দিয়ে বলল, স্যারকে চিন্তা করতে মানা কর সৌরভ, ম্যাম একদম ঠিক আছে। একটা কথা মনে রাখবি সৌরভ, যতক্ষণ আমরা আছি ম্যামের কিছু হবে না। নিজের জীবন দিয়ে হলেও ম্যামকে রক্ষা করব। শেষ নিঃশ্বাস অবধি পর্যন্ত ম্যামের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। রিয়াদের কথা শুনে এদিকে নুরা, অহনা এবং নাহিদ উপর নিচ মাথা ঝাঁকালো। রিয়াদ একদম ঠিক বলেছে। তারা তো আসলে নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্তই ম্যামকে নিরাপত্তা দিয়ে যাবে। সৌরভের কাছে রোজা ঠিক থাকার কথা শুনে আহমেদ একটু আশ্বাস পেল। কোনো মতে নিজেকে বুঝ দিয়ে রেকর্ডিং করতে নেমে গেল। এদিকে অহনা খাবার সব গুছিয়ে রাখলো। 9টার পরে সে রোজাকে ডেকে দেবে বলে ভেবে রাখলো। এখন ঘুমাচ্ছে, ঘুমোক। এমনিতেই তার ম্যামের ওপর দিয়ে সারাদিন অনেক ধকল যায়। রোজার ঘুম ভাঙল ঠিক 9টা 15-তে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে রোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ঘড়ির দিকে তাকাতেই বিরক্তিতে মুখ কুঁচকে গেল রোজার। সে কখনো এই টাইমে ঘুমায় না। আজ কেন যে ঘুম পেল সে নিজেও বুঝতে পারছে না। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে ফোনটা যেই হাতে নিতে যাবে, সেই সময় নিচ থেকে ডাক ছুড়ল অহনা। ম্যাম, তাড়াতাড়ি আসুন, খেয়ে নিন। বেশি রাত হলে তো খেতে পারবেন না। রোজার ঘুম ভেঙেছে বুঝতে পেরেই অহনা বলে উঠল। রোজা আর ফোনটা হাতে নিল না। ফোনটা সেখানে রেখেই খেতে চলে গেল নিচে। তার আগে এখন খাওয়াটা প্রয়োজন। এদিকে গানের রেকর্ডিং শেষে আহমেদ কেবলই বাড়িতে এলো। খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে শুয়ে নিজের ফোনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে, যেখানে ভেসে আছে রোজা 3 বছর আগেকার সেই ছবি, যখন তারা ভার্সিটিতে পড়তো। এই ছবিতে রোজা নীল রঙের একটা শাড়ি পরেছে। আহমেদ মনে মনে বলে উঠল, তাকে যে শাড়ি পরে কতটা সুন্দর লাগে সে কি জানে? আগেই কত সুন্দর ছিল। শাড়ি পরতো, 3 পিস পরতো, চুড়িদার পরতো, গ্রাউন পরতো, কত সুন্দর লাগতো দেখতে। চোখই সরাতে পারতাম না আমি। আর এখন সবসময় শার্ট, জ্যাকেট, কোট, স্যুট এসব পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। অসহ্যকর পোশাক। অনেকক্ষণ রোজা ছবিটার দিকে তাকিয়ে থাকার পর আহমেদ তার ফোনটা নামিয়ে রাখলো। কিছু একটা ভেবে আবারও ফোনটা উঠিয়ে কল দিল রোজার নাম্বারে।
তার তো এখন রোজার সাথে ঝগড়া করার কথা। একটা ছোটোখাটো ঝগড়া না হলে তার এখন ঘুম আসবে না। আহমেদ আজ ভাবছে 10টার আগেই ঘুমিয়ে পড়বে, কেন জানি খুব টায়ার্ড লাগছে। রোজার নাম্বারে কল দিয়ে আহমেদ কানে ধরে ফোনটা, কিন্তু ওপাশ থেকে রোজার কণ্ঠ না এসে ভেসে এলো এক রোবোটিক মেয়েলি কণ্ঠ। আপনি যে নম্বরে কল করেছেন সেই নম্বরটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন, ধন্যবাদ। আহমেদ বুঝতে পারল মেয়েটা তার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। খুবই বেয়াদব হয়ে গিয়েছে মেয়েটা, সাহস তো কম না। তার মতো এক দেশসেরা হ্যান্ডসাম গায়কের নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে। আহমেদ বিছানার পাশে ড্রয়ার হাত দিল, সেখানে পড়ে রয়েছে শত শত সিম। এই সিমগুলো মূলত রোজার সাথে কথা বলার জন্য কিনেছে সে। কখন কোন নাম্বার ব্লক করে দেয় ঠিক নেই, না জানি মেয়েটার জন্য আর কত কি করতে হবে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ সেখান থেকেই বেছে বেছে অন্য একটা সিম নিজের ফোনে ঢুকিয়ে আবারও কল করলো রোজার নাম্বারে। কিন্তু এবারও আহমেদ হতাশ হলো। এবারে তার কলে নো আনসার দেখাচ্ছে, তার মানে এখনও রোজার ফোনটা সাইলেন্সে রয়েছে। হতাশ হয়ে আহমেদ ফোনটা রেখে দিল পাশে। কিছুক্ষণ পরে আবারও কল দেবে বলে ভেবে রাখলো। এদিকে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ফোন হাতে নিয়ে রোজার ভ্রু কুঁচকে ফেলল। তার স্ক্রিনে ভেসে আছে কিছু আননোন নাম্বার থেকে মিসড কল আর একটা বড়সড় মেসেজ। রোজা কলগুলোকে পাত্তা না দিয়ে মেসেজের ওপর ভালো করে দৃষ্টি দিল। বিড়বিড় করে মেসেজটা পড়ে রোজার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেঁপে উঠল তার পুরো শরীর, থেমে গেল তার মস্তিষ্কের সমস্ত স্নায়ু। কাঁপা কাঁপা হাতে নিজের মাথার চুল চেপে ধরল রোজা। কোনো কথাবার্তা না বলেই দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উত্তেজনার বশে ফোনটাও হাতে নিল না, সরে পড়ে রইল ফোনটা, যেখানে ভেসে আছে একটি অদ্ভুত মেসেজ। ম্যাম, আপনার মামনি রাজিয়া রহমানকে জাভেদ রায়ানের লোক তার ফ্ল্যাট থেকে তুলে নিয়ে শ্যামপুরের দিকে গিয়েছে। জাভেদ আপনাকে 20 মিনিটের মধ্যে শ্যামপুরের জঙ্গলটাতে আসতে বলেছে। উল্লেখ্য, আপনাকে একা একা আসতে বলেছে। এমনকি তারা আহমেদ স্যারের বাড়িটাকেও ঘিরে ধরে রেখেছে। ভুলক্রমেও যদি আপনি দলবল নিয়ে শ্যামপুরের দিকে আসেন তাহলে তারা আহমেদ স্যারকেও আক্রমণ করবে। তাই ম্যাম, তাদেরকে বাঁচাতে চাইলে যত দ্রুত সম্ভব শ্যামপুরে একা চলে আসুন। ইতি আপনার বিশ্বস্ত গোপন শুভাকাঙ্ক্ষী রাসেল। রাত তখন প্রায় 10টা। বাড়ির ভেতরে হালকা নীরবতা, বাতাসের সাথে পর্দাগুলো একটু একটু করে দুলছে। রোজা তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়ার পর ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেছে। আকাশে হঠাৎ করে মেঘ জমে গিয়েছে। একটু পর পর মেঘের গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে খুব ভালোই বৃষ্টি হবে। অহনা একা দাঁড়িয়ে আছে, তার মনের ভেতর চিন্তার ঢেউ খেলে যাচ্ছে। তার মনে পড়ল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। অহনায় ডাইনিং টেবিল গুছিয়ে ঘুমিয়ে পড়তে গেলেই হঠাৎ নিজের রুমের দরজা খুলে দ্রুত বেরিয়ে এলো রোজা। শক্ত হাতে তার জ্যাকেটটা গায়ে চাপিয়ে দিল। বাইরে অপেক্ষমান গাড়িটার দিকে এগিয়ে গেল দ্রুত পদক্ষেপে, যেন এক মুহূর্ত দেরি করার অবকাশ নেই। চিন্তিত রোজাকে এখন এমন হন্তদন্ত হয়ে বেরোতে দেখে অহনা দ্রুত এগিয়ে এলো, তার কপালে চিন্তার ভাঁজ। ম্যাম, আপনি কোথাও যাচ্ছেন? কিছু হয়েছে? এমন দেখাচ্ছে কেন আপনাকে? রোজা একবারও তার দিকে তাকালো না। অহনার প্রশ্ন যেন বাতাসে মিলিয়ে গেল। তার চোখে ছিল এক অদম্য সংকল্প, কোনো কথা নয়, শুধু কাজ। অহনার কণ্ঠে উৎকণ্ঠতা থাকলেও রোজা কিছু বলল না, যেন কিছু বলার সময় নেই। হাতের ইশারায় শুধু বুঝিয়ে দিল যেন অহনা আর কোনো প্রশ্ন না করে। গাড়ির দরজা খোলার সাথে সাথে সে বসে পড়ল। অহনার দিকে তাকিয়ে শেষবারের মতন বলে উঠল, তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো অহনা, আমি আজ ফিরে আসবে কিনা জানি না। বলে স্টিয়ারিংয়ে হাত রেখে দ্রুত ইঞ্জিন চালু করলো রোজা। আর পর মুহূর্তে গাড়িটা যেন বাতাসের সাথে মিশে গেল শ্যামপুরের উদ্দেশ্যে। চারপাশের রাস্তাগুলো অন্ধকারে ঢাকা, কিন্তু রোজার মনে ছিল এক প্রবল আলো, প্রতিশোধ আর ভালোবাসার মিশ্রণে তৈরি এক শক্তি। অহনা বেরিয়ে এলো কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার স্মৃতি থেকে। রোজার এমন আচরণে সে খানিকটা উদ্বিগ্ন। রোজা তার কাজের প্রতি সবসময় দৃঢ় এবং গোপনীয়। এই মাঝরাতে কি ম্যামের কোন জটিল কেসের কাজ পড়েছে? কি এমন হলো যে এভাবে দ্রুতগতিতে বাড়ি থেকে বের হয়ে গেল? ওদেরকেও সাথে নিল না, অন্তত বডিগার্ড তো নেওয়া উচিত ছিল। এভাবে একা একাই মাঝরাতে বেরোনোটা কি ঠিক হলো? অহনার মাথায় কিছুই ঢুকছে না।
কি করবে কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর অহনা তার মনোযোগ ফিরিয়ে নিল নিজের দায়িত্বের দিকে। বিকেলবেলা রোজাকে দেখানো রোজার সেই কয়েকটা ফাইল ঠিকঠাক করে আলমারিতে রাখতে হবে তাকে। অহনা আলমারির সামনে দাঁড়িয়ে ফাইলগুলো গোছাতে লাগলো। হঠাৎ একটা ফাইল তার হাত ফসকে মাটিতে পড়ে গেল। ধপ করে শব্দ হয় আর ফাইলের ভেতরের কাগজগুলো ছড়িয়ে পড়ে মেঝেতে। একটু বিরক্ত হয়ে সে নিচু হয়ে কাগজগুলো তুলতে লাগলো। একটার পর একটা কাগজ সাজিয়ে হাতে নিতেই হঠাৎ একটা কাগজের দিকে অহনার চোখ আটকে গেল। মনের ভেতর কিছু অস্বাভাবিক অনুভূতি হলো। কাগজটা হাতে নিয়ে সে ধীরে ধীরে পড়তে শুরু করলো এবং তার দৃষ্টি থেমে গেল একটা লাইনে। সঙ্গে সঙ্গে অহনা হতবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। চোখ বড় করে এক হাতে নিজের মুখ চেপে ধরল অহনা। এরপরে কিছুক্ষণ আবারও কাগজের দিকে তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠল। আহাজারি করে ডাকতে শুরু করলো রিয়াদ, নুরা এবং নাহিদকে। অহনার গগন বিদারক চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। সবাই হুড়মুড় করে এসে পৌঁছালো স্টোর রুমে, যেখানে কিছু কাগজ অবহেলায় পড়ে রয়েছে মেঝেতে এবং অহনার হাতে একটি কাগজ, যেটার দিকে অহনা অসহায়, হতভম্ব ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রিয়াদ বিরক্তির স্বরে বলে উঠল, সমস্যা কি তোর? রাত বেরাতে শিয়ালের মতো চেঁচাচি করছিস কেন? ঘুমোতে দিবি না নাকি? নাহিদও বেশ বিরক্ত হলো। কি ব্যাপার, স্ট্যাচু অব লিবার্টি হয়ে দাঁড়িয়ে আছিস কেন? নোরাও কিছু বলতে চাইল। এভাবে তার কাঁচা ঘুমটা ভেঙে দেওয়ায় সেও মনে মনে খুব বিরক্ত। কিন্তু যতই হোক, অহনা তার বয়সে বড় বলে নোরা চুপ রইল। অহনার মাথা ঘুরছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না আশেপাশের রিয়াদ, নাহিদের কথা কানে যাচ্ছে না তার। রিয়াদ এবার এগিয়ে আসলো অহনার দিকে। অহনার সামনে দাঁড়িয়ে বলল, সমস্যা কি রে? হ্যাঁ, সবার কানের পর্দা ফাটিয়ে ডেকে কি নিয়ে এলি? এখন আবার চুপচাপ করে আছিস কেন? অহনা কোনো কথাই বলল না। নিস্তব্ধত ভঙ্গিতে তার হাতে থাকা কাগজটা রিয়াদের হাতে দিল। রিয়াদ উৎসুক হয়ে সেটা হাতে নিল। পুরো কাগজে চোখ বুলিয়ে সে বিরক্তির স্বরে বলে উঠল, আরে এটা তো ম্যামের পার্সোনাল ইনফোর কাগজ। ম্যামের চাকরির সময় হয়তো লেগেছিল এটা। এই কাগজ দেখে এত চেঁচানো কি আছে আজ? অহনা এবার একটা শুকনো ঢোক গিলে বলল, নিচে মেরিটাল স্ট্যাটাসটা দেখ। অহনার কথা অনুযায়ী তাকানোর পর রিয়াদ আবারও বিরক্তির সাথে বলতে গেল, আরে ঠিকই তো। সঙ্গে সঙ্গে তারও কথা বন্ধ হয়ে গেল। অটোমেটিক্যালি মুঠো হয়ে চেপে ধরল তার হাতে থাকা কাগজটা। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না রিয়াদ। অহনার দিকে তাকিয়ে সে আবারও চিন্তিত হতে দেখল তার চোখে দেখা সেই বোল্ড করা লাইনটা, যেখানে স্পষ্ট লেখা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড। শ্যামপুর নামটা শুনলে যেন এক অদ্ভুত শূন্যতা আর রহস্যতা আভাস মেলে। জায়গাটা অনেকটাই যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেখানে জনবসতির কোনো চিহ্ন নেই। একদম জঙ্গলময়, গাছগুলো বড় বড় আর অন্ধকারাচ্ছন্ন। দিনের আলোতেও সেখানে সূর্যের কিরণ ঠিকভাবে পৌঁছায় না। সব কিছু ঢেকে থাকে একটা ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন পরিবেশে। শ্যামপুরে ঢুকলে মনে হবে যেন অন্য কোনো জগতে পা রেখেছে, এক নিস্তব্ধ নির্জন জগতে, যেখানে সময়ও থমকে দাঁড়িয়েছে। চারপাশের রাস্তাগুলো ধুলোয় ঢাকা, অর্থ ভাঙা, যেন অনেক বছর ধরে কেউ এই পথ দিয়ে হেঁটে যায়নি। বাতাস ভারী, যেন শ্বাস নিতে কষ্ট হয়। আর মাঝে মাঝে গাছের পাতা বা ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে, যা হালকা শিহরণ জাগায়। কোনো হসপিটাল, দোকান, প্রতিষ্ঠান কিছুই নেই এখানে। বিপদে পড়লে কোথাও যাওয়ার উপায় নেই। চারপাশে শুধুই জঙ্গলের গভীরতা আর মাঝে মাঝে পড়ে থাকা পরিত্যক্ত ভবন, যেগুলো এখন ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। মনে হয় একসময় হয়তো এখানে কিছু ছিল, কিন্তু এখন সেই সব কিছুই ভেঙে পড়ে গেছে। শ্যামপুরের জঙ্গল তখন অন্ধকারে ডুবে আছে। বাতাসে কেমন একটা থমথমে শূন্যতা, চারপাশে যেন কিছু একটা লুকিয়ে আছে, কিন্তু চোখে দেখা যায় না। গাছপালার মধ্যে মৃদু বাতাসের সুর হালকা শিহরণ জাগাচ্ছে। জাভেদ রায়ান এক নিষ্ঠুর ষড়যন্ত্রকারী শিকারীর মতন সজাগ দৃষ্টিতে অপেক্ষা করছে। তার চোখে এক ধরনের নির্মম প্রতিশোধের আগুন এবং তার শরীরের প্রতিটি স্নায়ু রোজার আগমনের অপেক্ষায়। রোজা ধীরে ধীরে শ্যামপুরের নির্জন রাস্তায় প্রবেশ করলো। গাড়ির হেডলাইটের আলো গাছের ছায়াগুলোকে দীর্ঘ করে তুলেছে, আর রোজার মুখে এক ধরনের নির্লিপ্ত কঠিন দৃঢ়তা। তার মুখে কোনো ভয়ের ছায়া নেই,
বরং চোখে সেই পরিচিত অপ্রতিরোধ্য শক্তি। সে একা এসেছে, বডিগার্ড বা সহকারী কাউকে সঙ্গে নিয়ে আসেনি, কারণ সে জানে এই চক্রান্তের গভীরে রয়েছে কিছু অজানা রহস্য। মরলে একাই মরবে, সবাইকে নিয়ে মরবে না সে। গাড়ি থামিয়ে রোজা ধীরে ধীরে দরজা খুলে নামলো। চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। তার পায়ের শব্দ শ্যামপুরের স্তব্ধতায় যেন প্রতিধ্বনিত হতে থাকলো। জাভেদ দূর থেকে দেখছে রোজার প্রতিটি পদক্ষেপ, তার দৃঢ়তা, তার একা আসার সাহস। জাভেদ রনিকে উদ্দেশ্য করে বাঁকা হেসে বলল, মুরগি তো আমার ফাঁদে পা দিয়েছে রে রনি, এবার তো সব শেষ হবে। রোজা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। চারপাশের অন্ধকার আর ভয়ঙ্কর নির্জনতা তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারছে না। তার প্রতিটি পদক্ষেপ মাটিতে পড়ার সাথে সাথেই একটা আত্মবিশ্বাসী অভিজ্ঞান তার শরীর থেকে বেরিয়ে আসছে। জাভেদ ছায়ার আড়াল থেকে তাকিয়ে রয়েছে, তার হাতে বন্দুক, আর পাশে একদল সশস্ত্র লোক। তারা সবাই শিকারের মতন অপেক্ষা করছে, রোজাকে ফাঁদে ফেলতে প্রস্তুত। কিন্তু রোজার প্রতিটি পদক্ষেপ তাদের সন্দেহ বাড়িয়ে তুলছে। তার মুখে কোনো ভয় নেই, কোনো উদ্বেগ নেই, শুধু এক ধরনের শীতল আত্মবিশ্বাস। রোজা আরও কিছুটা সামনে এগিয়ে এলো। তার চোখ এবার সামনে স্থির হলো। জাভেদকে সে দেখতে পেয়েছে। সেই মুহূর্তে চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে এলো। রোজার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল তার বাবার মৃত্যুর স্মৃতি। জাভেদ এবার বেরিয়ে এলো আড়াল থেকে। জাভেদকে সামনাসামনি দেখতে পেয়েই রোজার রক্ত টকবক করে উঠল। এগিয়ে যেতে নিল তার দিকে, কিন্তু এর মধ্যে কিছু লোক রোজাকে দমানোর চেষ্টা করতে এগিয়ে আসলো। রোজাও থেমে থাকলো না, প্রতিহত করতে লাগলো প্রত্যেকটা লোককে। এই 3 বছরে তো সে খুব দক্ষভাবে মারপিট শিখেছে। রোজার নিপুণ হাতের মারপিট দেখে জাভেদ প্রকুচকে তাকিয়ে রইল। 6 জনকে একদম কাবু করে ফেলার পর রোজা জাভেদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোর ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হলো জাভেদ। আমরা আবারও মুখোমুখি হলাম, আমাদের আবারও দেখা হলো। জাভেদ নিজেও হাসলো, বলল, দেখা তো হতেই হতো না, দেখা হলে খেলা শেষ হবে কি করে? রোজা এবার চোখ মুখ শক্ত করে বলল, মামনি কোথায়? জাভেদ সহ বাকি সবাই যেন খুব মজা পেল। হুহা হাসিতে পুরো জঙ্গল প্রতিধ্বনিত হতে থাকলো। রোজা এবার বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকালো সবার দিকে। সঙ্গে সঙ্গে রোজার মস্তিষ্কের স্নায়ু কাজ করতে শুরু করলো। নিজের প্রতি বিরক্ত হলো রোজা। সে কিভাবে এই ভুলটা করতে পারলো? কোনো রকম যাচাই বাছাই না করে সে চলে এলো। আবেগের বশে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতন মেয়ে তো রোজা না। তবে আজ কিভাবে এই ভুলটা করতে পারলো? সে কি তাহলে আসলেই পা দিয়েছে জাভেদ রায়ানের ফাঁদে? রোজা আবারও চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে উঠল, জাভেদ রায়হান, আমার দুর্বল জায়গাগুলোতে আঘাত করে কাজটা ঠিক করলি না। এই খেলাটা শুরু করেছিলিস তুই, কিন্তু শেষ করব আমি ইনশাআল্লাহ। জাভেদ সঙ্গে সঙ্গেই বলল, কিন্তু সেটা তখনই করবি যখন এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি, তাই না? রোজার মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। সে শুধু একটু ক্ষীণ হাসল। সে খুব ভালো করে জানে যে এটা একটা ষড়যন্ত্র। হতেও পারে সে আজ বেঁচে ফিরে যেতে পারবে না, তবে রোজা ভাগ্য খুব বিশ্বাস করে। যদি আজই তার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে সেটাই হবে। সারা রুম জুড়ে পায়চারি করছে রিয়াদ। তার মনে চিন্তার শেষ নেই। এমনিতেই রোজার পার্সোনাল ইনফোতে ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় ম্যারিট দেখে সবাই হতবাক হয়ে গেছে। হিসেব মেলাতে পারছে না কেউ। নুরাত তো কষ্ট হচ্ছে এই ভেবে যে এইটা সত্যি হলে তার প্রিয় গায়ক আহমেদ স্যার তো মরে যাবে। সেই রেশ কাটতে না কাটতেই আবার তার মধ্যে একটু আগে তাদের বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী রাসেল নামে একটি ছেলে কল করে বলেছে যে তার নাম দিয়ে কেউ রোজাকে মেসেজ দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। শ্যামপুর নামক কোনো জায়গায় যেতে বলেছে তাকে। তারা যেন যত দ্রুত সম্ভব রোজাকে রক্ষা করে। কথাটা শোনার পর অহনার মাথা ঘুরে গিয়েছে। এই কারণে তাহলে ম্যাম এভাবে বেরিয়ে গেল। নাহিদের মাথাও কোনো কাজ করছে না। তার প্রিয় ম্যাম বিপদে পড়েছে শুনেও সে হাত পা গুটিয়ে থাকবে নাকি? কিছু করার জন্য হাত খুসখুস করছে তার। হঠাৎ করে নোরা বলে উঠল, মানে রিয়াদ ভাই, আমরা একবার আহমেদ স্যারকে কল করি। উনি যদি কিছু করতে পারেন, ওনাকে জানানোটা প্রয়োজন। সঙ্গে সঙ্গে রিয়াদ নুরার দিকে হতভম্ব হয়ে তাকালো। তাই তো, এই কথাটা তার মাথায় আসেনি কেন? অহনা হঠাৎ করেই বলে উঠল, ওহো, একটা
কথা মনে পড়ল। 2 বছর আগে আহমেদ স্যার শ্যামপুর নামে কোনো জায়গায় একটা পুরনো বাংলো কিনল না? সৌরভ ভাই যে বলেছিল ওই জায়গাটাই কি সেই জায়গা নাকি যেখানে ম্যাম গিয়েছে? তেমনটা হলে তো স্যার ওই জায়গাটা কোথায় সেটা খুব ভালো করেই জানবে। রিয়াদ আর কিছু ভাবল না, সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। কল করলো সৌরভের নাম্বারে। হ্যালো সৌরভ, স্যার কি খুব বিজি? সৌরভ আমতা আমতা করে বলল, হ্যাঁ না মানে স্যার তো ঘুমাচ্ছে। অহনা রিয়াদের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলল, স্যারের ঘুম চলে যাক। শোন, স্যারকে তাড়াতাড়ি বল যে ম্যামের খুব বিপদ, ম্যামকে বাঁচাতে হবে। ম্যাম হয়তো শ্যামপুরের দিকে গিয়েছে, কিন্তু শ্যামপুরের কোথায় সেটা আমরা বলতে পারবো না। স্যার হয়তো খুব ভালো করেই জানে ঠিকানাটা। ম্যামের গাড়ির লোকেশনটাও ট্র্যাক করতে পারছি না। সৌরভের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে হন্তদন্ত হয়ে স্যার স্যার। সৌরভ চিৎকার করতে করতে ছুটে গেল আহমেদের রুমে। রোজাকে চারিদিক থেকে লোকজন ঘিরে ফেলেছে। প্রত্যেকটা লোকের হাতে এক এক ধরনের অস্ত্র। আজ রোজা এমন একটা বিপদে পড়েছে, সে তাড়াহুড়ো করতে গিয়ে না এনেছে তার ফোন আর না এনেছে কোনো রকম অস্ত্র। তার বন্দুকটাও ফেলে এসেছে বাড়িতে। এমন দায়িত্বহীনতার জন্য রোজার মনে হলো তার এখন মরাই উচিত। আকাশে মেঘ গর্জন করছে। রোজা প্রথমে হাত দিয়ে কিছুটা প্রতিহত করতে চেষ্টা করলেই সবার সাথে পেরে উঠতে পারে না। এক পর্যায়ে হঠাৎ জাভেদ রায়ান ঠান্ডা অথচ স্নায়ুযুদ্ধের মতন একটা হাসি দিয়ে তার বন্দুক তুলল। তোর মতো মেয়েকে থামানোর একটাই উপায় আছে, সে বলল ঠান্ডা কণ্ঠে, এবং পর মুহূর্তেই রোজার পায়ে গুলি করল। কিছু বুঝে ওঠার আগেই গুলিটা সোজা রোজার পায়ের পাশ দিয়ে ছেঁচে বেরিয়ে গেল। ভাগ্যবশত পুরোটা ঢোকেনি, কিন্তু তীব্র আঘাত দিল। রোজা চিৎকার করে উঠল না, শুধু একটা তীক্ষ্ণ নিঃশ্বাস নিল এবং তার শক্ত পা কেঁপে উঠল। পায়ের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকলো। রোজা এক হাত দিয়ে চেপে ধরল নিজের পা। সে ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকলো। এক পর্যায়ে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকলো। তার চোখে তখনও লড়াই করার তীব্রতা ছিল, কিন্তু শরীর আর সেই প্রতিরোধ করতে পারল না। রোজার পা আর সাপোর্ট দিতে পারছিল না। ব্যথার চাপ তাকে টেনে নিয়ে এলো মাটির দিকে। ধীরে ধীরে সে ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। হাতে পা ধরে রেখে কষ্টটা সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি ততক্ষণে ক্ষীণ হয়ে আসছিল। তাকে ঘিরে থাকা লোকগুলো তার এই দুর্বল অবস্থার সুযোগ নিল। তারা ঝাঁপিয়ে পড়ল, তার হাত আর পা বাঁধতে শুরু করলো। তাদের শিকারে পরিণত হয়েছে রোজা। এই মুহূর্তটা যেন জাভেদের জন্য জয়ের মুহূর্ত। রোজা তখন নিঃশব্দে তাদের প্রতিক্রিয়া দেখছিল, চোখে অসম্ভবের এক জ্বলন্ত আভা। তার মাথা তীব্রভাবে ঘুরছিল, কিন্তু সে বুঝতে পারছিল এটাই তার জন্য এক কঠিন মুহূর্ত। রাতের আকাশ যেন এই মুহূর্তের সঙ্গে মিলিয়ে হঠাৎ করে ভারী মেঘে ঢেকে যায়। গাছের পাতাগুলো কাঁপতে থাকে, আর বাতাসে ঝড়ের ইঙ্গিত। হঠাৎ করে আকাশ ফেটে যায়, বৃষ্টি নেমে আসে ঝমঝম শব্দে, যেন পুরো পৃথিবীটাই কান্নায় ভেসে যাচ্ছে। প্রতিটি বৃষ্টির ফোঁটা মাটিতে আঘাত এনে সেই যন্ত্রণার ছন্দ তৈরি করছে। রোজার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। গায়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো যেন তার রক্তাক্ত দেহের যন্ত্রণা মুছে দিতে ব্যর্থ। ঠান্ডা বৃষ্টির স্পর্শে শরীরের ঘা যেন আরও বেশি কষ্ট দিচ্ছে, কিন্তু রোজা তবু দুর্বলতার সঙ্গে লড়াই করছে। বৃষ্টির ধারাপাতে তার চারপাশ ঢেকে যাচ্ছে। রাতের অন্ধকারে ঝরঝরে বাতাস আর বৃষ্টির শব্দে যেন পৃথিবীর সব কিছু থেমে আছে। সবাই ভিজে যায় বৃষ্টিতে। ভেজা অবস্থাতে জাভেদ ধীরে ধীরে রোজার চারপাশে ঘুরে বলতে থাকলো, তুমি কি ভেবেছিলে খুকি একা আসলে কিছু করতে পারবে? তুমি জানো না এই খেলাটা আমারই বানানো। রোজার দিকে বন্দুক তাক করে আবারও বলল, তোমার জীবনের শেষ মুহূর্ত এসে তুমি কি ভাবছো? তোমার সাহস এখন কোথায়? রোজা সবকিছু হারালেও তার ভেতরের শক্তি তখনও তাকে দমাতে পারছে না। সে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতে থাকলো। রোজা কাঁপা কণ্ঠে বলল, তুই আমাকে কখনোই পুরোপুরি হারাতে পারবি না জাভেদ। আমি যেখানেই আছি সেখানেই তোর খেলা শেষ হবে। জাভেদ কিছুক্ষণ তাচ্ছিল্য হেসে চোখের ইশারায় রনিকে কিছু একটা বলে। রনি মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর তাদের লোকজনের ভিড় থেকে বের করে আনে মাস্ক পরিহিত একটি মেয়েকে। রোজা নিভু নিভু চোখে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। জাভেদ রায়ান চোখের ইশারায় রোজাকে দেখতে বলে মেয়েটাকে। কিছুক্ষণ পর আগন্তুক মেয়েটি নিজের মাস্ক খুলে ফেলে। রোজা চোখ বন্ধ করে আবারও তাকায়, বোঝার চেষ্টা করে সে যেটা দেখছে সেটা সত্যি কিনা।
আগন্তুক মেয়েটি তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। তার ঠোঁটে শয়তানি হাসি বিদ্যমান। রোজা অস্পষ্ট স্বরে বলে ওঠে, জেবা। আহমেদের হাত শক্ত করে স্টিয়ারিংয়ে ধরা। গাড়ির ইঞ্জিনের গর্জন যেন তার বুকের ভেতরের তীব্র দুশ্চিন্তার প্রতিফলন। মাথার ভেতর একটাই চিন্তা, রোজা বিপদে আছে। রাস্তায় গাড়ি, সিগন্যাল সব যেন অস্পষ্ট হয়ে গেছে তার জন্য। তীব্র গতিতে গাড়ি ছুটছে, আর তার হৃস্পন্দন সেই গতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। এক মুহূর্তের জন্য স্থির হতে পারছে না সে। বুকের ভেতরে যেন আগুন জ্বলছে, সময় যেন ফুরিয়ে যাচ্ছে। আহমেদ মনে মনে বিড়বিড় করতে থাকলো, জাভেদের বাচ্চা, আমি রোজার কিঞ্চিত পরিমাণ কিছু হলে তোর শরীর কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো আমি। আহমেদ গাড়ির গতি বাড়িয়ে দিল। সৌরভের কাছ থেকে খবরটা শোনা মাত্রই আহমেদের কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে আগে থেকে জানতো জাভেদ খুব তাড়াতাড়ি এমন কিছু করবে, তৈরি ছিল সে। কিন্তু রোজা যে এমন বোকামো করবে আহমেদ সেটা স্বপ্নেও ভাবেনি। মুষলধারে বহমান বৃষ্টিটা ঝিরিঝিরি বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। রোজা এখনো হাঁটু গেড়ে বসে রয়েছে কর্দমাক্ত মাটিতে। তার হাতগুলো পেছন থেকে বাঁধা এবং পায়ে তার অসহ্য যন্ত্রণা। রক্ত পড়া ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়ে শরীরে জমাট বেঁধে গিয়েছে। কিন্তু রোজার মনে অন্য চিন্তা। সে যদি এখন পারত তাহলে নিজে নিজেকে খুন করে ফেলত। রোজা নিভু নিভু চোখে তাকিয়ে রয়েছে তার সামনে থাকা জেবা এবং জাভেদের দিকে। খুব কষ্টে তার চোখ দুটো খুলে রেখেছে সে। নিজের পায়ে গুলি লেগে হওয়া ক্ষতটা ভুলে গিয়ে বোঝার চেষ্টা করছে পরিস্থিতিটা। জেবা দেশের একজন মোটামুটি অন্তত সমালোচনায় এগিয়ে থাকা নায়িকা। সে জাভেদের মতন একজন ক্রিমিনালের সাথে কি করছে? তাদের সম্পর্কটাই বা কি? জাভেদ তার হাতে থাকা বন্দুকটা ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকলো, তোর কি একটু ভয় নেই রে? এভাবে একটা গুলি করলাম, তাও একটু ভয় লাগছে না? রোজা সূক্ষ্ম বাঁকা হাসি দিল। সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল সেই হাসিটা। দুর্বল কণ্ঠে বলে উঠল, তুই যদি আমাকে সত্যি মারতে চাইতিস তাহলে এখনো বাঁচিয়ে রাখতিস না, অনেকক্ষণ আগেই তো মেরে ফেলতিস। জাভেদ রোজার বুদ্ধিমত্তা দেখে ঠোঁট উল্টিয়ে নীরব বাহবা দিল। রোজা আবারও বলল, আমি খুব ভালো করে জানি তুই আমাকে মারতে পারবি না। হয়তোবা তোর মাথায়ও আমার মতো সেই চিন্তা আছে যে মারলে তিলে তিলে মারবো, যেমনটা আমার মাথায় আছে। তোকে তো আমি সহজে মারবো না জাভেদ, তিলে তিলে কষ্ট দিয়ে নির্মমভাবে মৃত্যু উপহার দেব তোকে। জেবা ফিক করে হেসে দিল। সবাই মুচকি হাসলো, যেন রোজা কোনো অসম্ভব কথা বলেছে। রোজা নিজেও একটু হেসে বলল, আর বাকি রইল ভয়ের কথা। ভয় তো তুই আমাকে পাস, প্রমাণ দেখবি? এই যে ভয়ে তো তোর হাত পা বেঁধে রেখেছিস। আবার নিজের নিরাপত্তা নিশ্চয় দিতে আমার পায়েও কাঁচা হাতে একটা গুলি করলি। পরিস্থিতি নিজেই বলে দিচ্ছিস যে কে কাকে সবচেয়ে বেশি ভয় পায়। জাভেদের মুখ এবার চুপসে গেল। মেয়েটা সত্যি অনেক বুদ্ধিমতী। রোজার কথা তো আসলে মিথ্যে নয়। রোজাকে এই মুহূর্তে অচল করে দেওয়াই তার মূল উদ্দেশ্য ছিল। সেও তো খোঁজ নিয়েছে। এই 3 বছরে তো রোজা এমনভাবে নিজেকে তৈরি করেছে, বর্তমানে সে কোনো বলবান শক্তিশালী পুরুষের থেকে কম নয়। 20-25 জনকে সে একাই কাবু করতে সক্ষম। রোজার হাত পা খোলা রেখে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন বোকা জাভেদ নয়। জাভেদ নিজের দুর্বলতা লুকিয়ে হেসে বলল, ঠিকই ধরেছিস, এটাও সত্যি যে এখন তোকে মারবো না। কিন্তু তোকে আজকে একটা সত্যি কথা জানাতে চাই, সেটা তোর জানাটা প্রয়োজন। রোজার ভ্রু কুঁচকে গেল। জাভেদ রায়ান জেবার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটাকে চিনিস তো ভালো করে, তাই না? রোজা দুর্বল চোখে তাকালো জেবার দিকে, যে এখন শয়তানি হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। জাভেদ বলে উঠল, অনেকদিন ধরে একটা মিথ্যে পুষে রেখেছিস তুই মনের মধ্যে, বুঝলি? তাই এখন সত্যি জেনে যাওয়া অনেক ভালো। বেচারা আহমেদের জন্য আমার নিজের অনেক কষ্ট হয়। জানোই তো আমি আহমেদকে অনেক ভালোবাসি। রোজার কুচকানো ভ্রু আরও কুচকে গেল। জেবার মতন একটা মেয়ের মুখে ভালোবাসি শব্দটা ঠিক মানাচ্ছে না। সুস্থ স্বাভাবিক থাকলে সে এখনই একটা চর মারত জেবার গালে। ফালতু মেয়ে। জেবা তার সূক্ষ্ম অভিনয় দ্বারা অসহায় কণ্ঠে বলে উঠল, কিন্তু আহমেদ তো আমার ভালোবাসাটা বুঝলো না। সে তো ডুবে আছে অন্য কারোর মধ্যে। এই কারণেই তো আমাকে উল্টো পথ ধরতে হলো। আহারে বেচারা আহমেদ, কিছু না করেও তোমার কাছে অপরাধী হয়ে রয়েছে। রোজা এবার থমকে গেল। মস্তিষ্ক অচল হয়ে পড়ল তার। অনাকাঙ্ক্ষিত কিছু শোনার জন্য তার মস্তিষ্ক টকবক করে উঠল। রোজা স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল। না, সে যেটা ভাবছে তা যেন না হয়।
তার মস্তিষ্ক বলছে আহমেদ যেন নির্দোষ না হয়। সে নির্দোষ হলে রোজা কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না, কিন্তু তার বেহায়া মন আবার বলছে এই মেয়েটা বলুক, সবই বলুক, সবাই বলুক, সবাই প্রমাণ করে দিক যে তার আহমেদ নির্দোষ। তার আহমেদ কখনোই তাকে ঠকাতে পারে না। আহত রোজা আর বেশি কিছু ভাবতে পারল না। দোটানায় ডুবন্ত রোজার দিকে তাকিয়ে জেবা সূক্ষ্ম বাঁকা হাসল। ফ্ল্যাশব্যাক। স্যার, একটু আগে স্টুডিওতে অভিনেত্রী জেবা এসেছে। অদ্ভুত আচরণ করছে সবার সাথে। সে আপনার সাথে দেখা করতে চায়। আহমেদ তার নতুন গানের রিলিক্স পর্যবেক্ষণ করছিল। তার মন মেজাজ খুবই ফুরফুরে ছিল আজকে, কারণ সে খবর পেয়েছে রোজা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। আবার রীতিমতো চলেও আসতে পারে। সে তো রোজার সাথে যোগাযোগ করতেই পারছে না। অশুভ মেয়েটা তো তার ফোন বন্ধ করে রেখে গিয়ে দিয়েছে। এমনিতেই রোজার জন্য আহমেদের মন খারাপ ছিল। এর মধ্যে সৌরভের বলা কথাটাই আহমেদের মাথায় রক্ত চড়ে গেল। আমার সাথে দেখা করতে চাই মানে? ওনাকে ঢুকতে দিয়েছে কে? আহমেদের বলতে দেরি হয়। দরজা দিয়ে জেবার আগমনে দেরি হয় না। পেছন থেকে সমস্ত সিকিউরিটি গার্ড জেবাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু জেবা জোর করে আহমেদের কেবিনে ঢুকে পড়ে। জেবার পরনে ওয়েস্টার্ন পোশাক। সে এতটাই টাইট টপস পরেছে যে শরীরের প্রত্যেকটা ভাঁজ ফুটে উঠেছে। আহমেদ বিরক্তিতে চোখ ফিরিয়ে নিল। 2 আঙুল দিয়ে নিজের কপাল ঘষে কাচুমাচু হয়ে থাকা সৌরভের দিকে তাকালো। সৌরভ অপরাধীর মতন করে বলে উঠল, স্যার, আমি কিছু করিনি, সত্যি। জেবা টালমাটাল হয়ে আহমেদের কাছে চলে আসলো। এরপর টলমল কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে। আমাকে আর আহমেদকে প্রাইভেট টাইম স্পেন্ড করতে দাও। আহমেদের ভ্রু কুঁচকে যায়। সে খুবই বুদ্ধিমান একজন পুরুষ। আর ভাবতে সময় লাগে না যে এখন যদি সবার সামনে জেবা তার সাথে উল্টোপাল্টা কথা বলে, তাহলে এসব কথা মিডিয়াতে যেতে বেশি সময় লাগবে না। জেবা যে আহমেদকে বাজেভাবে ডিস্টার্ব করে সেটা শুধুমাত্র সৌরভই জানে। আহমেদ সৌরভকে ইশারা করলো। সৌরভ সাথে সাথে সবাইকে নিয়ে আহমেদের কেবিন থেকে বেরিয়ে এলো। এবারে জেবা খুব খুশি হলো জানো। সে এগিয়ে এসে আহমেদের গলা জড়িয়ে ধরে বলল, বেবি, আই রিয়েলি মিসড ইউ। এবার আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আহমেদ অবাক হয়ে বলে উঠল, মিস জেবা, আপনি ড্রিঙ্ক করছেন? জেবা ভাবান্তর হলো না। টালমাটাল কণ্ঠে আবারও বলল, বেবি, তুমি আবারও আমাকে আপনি বলছো? ইটস নট ফেয়ার। তুমি করে বলো। হ্যাঁ করেছি, তোমার জন্যই তো করেছি জান। দেখো আমি কত সুন্দর ড্রেস পরেছি। এবার তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, তাই না? প্লিজ বলো। আহমেদের মাথা ঘুরতে শুরু করলো। এই মেয়ে ড্রিঙ্ক করে তার স্টুডিওতে এসেছে, এখন আবার তাকে উল্টাপাল্টা কথা বলছে। কোনো মতে আহমেদ জেবাকে সরিয়ে দিতে চাইলে জেবা তার গলা চেপে জড়িয়ে ধরে রাখলো। আহমেদের সাথে তো জেবা পেরে উঠতে পারবে না। আহমেদ কোনো মতে তার গলা থেকে জেবার হাতটা সরিয়ে চেপে ধরলো এবং বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন মিস জেবা। আমি এর আগেও আপনাকে সাবধান করেছিলাম। এবার আমি কিন্তু বাধ্য হব পুলিশকে কল দিতে। জেবা বাঁকা হেসে বলল, পুলিশকে কল দিয়ে তুমি কি বলবে বেবি? উল্টো আমি যদি পুলিশকে বলি তুমি আমাকে নিজেই স্টুডিওতে ডেকে পাঠিয়েছো, তাহলে কি হবে? আহমেদের এবার মেজাজটা খুব খারাপ হয়ে যায়। সে জেবাকে কেবিন থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে, আর এদিকে জেবা চেষ্টা করছে আহমেদের কাছে যাওয়ার জন্য। এরকম হাতাহাতির এক পর্যায়ে জেবা নিজেকে সামলাতে পারে না এবং সোফাতে পড়ে যায়। কিন্তু তার এক হাত ছিল আহমেদের গলায়, যে কারণে আহমেদও টাল সামলাতে না পেরে জেবার উপর হয়ে পড়ে যায়। আহমেদ মহা বিরক্তিতে তার হাতটা সরানোর চেষ্টা করে, কিন্তু সেটাও পারছে না। ফলে পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে যায় যে জেবা থাকে শুয়ে এবং তার ওপর কোনো মতে উপর হয়ে থাকা আহমেদ তার নিজের কলারে থাকা জেবার হাতটা ধরে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই আগমন ঘটে রোজার। খট করে দরজা খুলে যাওয়ায় শব্দতে আহমেদ চমকে তাকায়। এই সময় যদি মিডিয়ার লোকজনও হতো তাও হয়তো এত ভয় পেত না সে, কিন্তু রোজাকে দেখে তার মস্তিষ্ক অচল হয়ে পড়ল। রোজা নিঃশব্দে বসে আছে। চারপাশে ঝিরিঝিরি বৃষ্টি এখনও বিদ্যমান। তার ঠান্ডা কাঁধ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। পুরো দেহটা ভিজে গেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে আজ এই মাটির মতোই ভারী আর অবশ হয়ে আছে, যেটা সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। সত্যটা জানতে পেরে তার বুকের ভেতর এক ধাক্কায় সব কিছু এলোমেলো হয়ে গেছে। আহমেদ যে নির্দোষ, এতদিনের ভুল ধারণা যে এক মিথ্যা জাল ছিল, তা ভেঙে পড়েছে তার সামনে। রোজার ঠোঁট শুকনো,
মাটি হাতের মুঠোয় চেপে ধরে যেন নিজের অপরাধবোধ থেকে পালাতে চায়। এতদিন ধরে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যায়ভাবে দূরে সরিয়ে রেখেছে, অথচ সে জানতই না আহমেদের হৃদয়ের গভীর ভালোবাসার কথা। নিজের ভেতরকার এই সত্য মেনে নেওয়াটা যে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ধীরে ধীরে বৃষ্টির শব্দের মাঝে রোজা একাই বৃষ্টির ফোঁটায় হারিয়ে যাচ্ছে। তার চোখে এক ধরনের অস্থিরতা ফুটে উঠেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে, অথচ সেই কষ্টটা প্রকাশ করার কোনো ভাষা নেই। রোজার চোখ দিয়ে অবিরত পানি পড়ছে। বৃষ্টির জন্য সেটা হয়তোবা বোঝা সম্ভব হচ্ছে না, কিন্তু তার চোখ অশ্রুসিক্ত হয়ে লাল হয়ে গিয়েছে। রোজা শেষ কেঁদেছিল তার বাবা মারা যাওয়ার সময়। গত 3 বছর ধরে সে আর কখনো কাঁদেনি, তবে আজ তাকে আবারও কাঁদতে হলো। রোজার মনে পড়তে লাগলো একে একে আহমেদ এবং অহনার কথা। অহনা বলেছিল, ম্যাম আপনি হয়তোবা সেই দৃশ্যের আগের দৃশ্যটা দেখেননি। আগের দৃশ্যটা দেখলে হয়তো বুঝে যেতেন স্যার নির্দোষ ছিল। আহমেদও তো স্পষ্ট স্বরে বলে দিয়েছিল, রোজা, আমি জানি তুমি খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে, এবং যেদিন জানতে পারবে সেদিনই নিজেই কষ্ট পাবে।